আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল ফার্মাকোলজির চিকিৎসক ও ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ডক্টর শাম্ভু সম্রাট। আজ শুনবেন সাক্ষাৎকারটির তৃতীয় ও শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিচ্ছেন সুস্মিতা মণ্ডল। আমরা ভ্যাকসিনের পুঙ্খানুপুঙ্খানুভাবে অনেক কথা জানলাম, যেগুলো সাধারণ মানুষের প্রায় অজানাই বলা চলে। অনেকগুলো কথা আমরা জানলাম, কতগুলো বিষয় কিন্তু খুব স্পষ্ট। একটা হচ্ছে যে একদিকে সংক্রমণের হার, মৃত্যুর হার কমছে, পিক পেরিয়ে আসছি আমরা, এটা যেমন ঠিক কথা, তেমনি দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে, কারণ অতিমারির চরিত্রটাই তাই। এবং ইউরোপের নানান জায়গায় আমরা দেখছি, আমেরিকাতেও আবার করে নতুন নতুন ঢেউ আসছে, তাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে মিউট্যান্ট, এই যে ভ্যাকসিনের এত কথা বললেন, কিন্তু ধরুন মিউট্যান্ট যখন আসছে, তখন কিন্তু ভ্যাকসিনেশনেরও বোধহয় আবার একটা চিন্তা থেকে যাচ্ছে নাকি? হ্যাঁ, একটা চিন্তা থেকে যাচ্ছে, এটা ঠিকই কথা। কিন্তু আমাদের যে ভ্যাকসিন গুলো এবারে যে তৈরি করা হয়েছে, এই প্ল্যাটফর্মটা একটু অন্যরকম। তাই বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞানীরা আশা করছেন যে এই ভ্যাকসিন গুলো কিন্তু নর্মালি আমরা কি জানি, যে ভ্যাকসিন আমাদের শরীরে একটা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়, সেই ভাইরাসটি মৃত ভাইরাস হতে পারে, ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস হতে পারে, অথবা লাইভ অ্যাটেনিউয়েটেড ভাইরাস, যেমন পোলিওর ক্ষেত্রে আমরা জানি। সেই ভাইরাসটি জীবিত, কিন্তু তার সংক্রমণ বা রোগ সৃষ্টি করার ক্ষমতা থাকে না। কিন্তু এই যে ভ্যাকসিন গুলো, যেগুলো আমরা সাধারণত এখন বিভিন্ন প্ল্যাটফর্মে তৈরি করে দেওয়া হচ্ছে, এই ভ্যাকসিন গুলোতে কিন্তু সাধারণভাবে যে ভ্যাকসিন গুলোর কথা আমরা আলোচনা করলাম, কয়েকটি ভ্যাকসিনের নাম বললাম, সেই ভ্যাকসিন গুলো এক রকমের প্রোটিন মেসেজ দিচ্ছে। যে ধরুন, আমি খুব সহজ ভাষায় যদি বলি, যে আমাকে একটা মেল আসছে, এবং সেই মেলের মধ্যে দিয়ে যে ইনফরমেশনটা আসছে, সেটা আমার শরীরের যেসব ইমিউনিটি তৈরি করে যেসব সেলগুলো, সেই সেলগুলো ওই ইমেলটা পড়ে ফেলছে, এবং ইমেলটা পড়ে ফেলে ভাইরাসের এগেনস্টে তৈরি হওয়ার মতন ক্ষমতা ওদের তৈরি হচ্ছে। তারপর ইমেলটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে। আমাদের ইমিউন সিস্টেমটা কিন্তু জেগে থাকছে। আচ্ছা, সেই হিসেবে এটা কিন্তু একটা প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে, এবং সেই জন্যই বলা হচ্ছে যে যেহেতু এই ক্ষেত্রে আমরা সরাসরি স্পেসিফিক ভাইরাসটা ঢোকাচ্ছি না, ওই ভাইরাসটা যে ধরনের প্রোটিন দিয়ে তৈরি, সেই প্রোটিনটা সম্বন্ধে আমার শরীরকে অবগত করছি, জানাচ্ছি। তা সেই কারণে হয়তো মিউটেশন হলেও আমার শরীর সেইটাকে চিনতে পারবে, এবং আমার যে ইমিউন সেলগুলো রয়েছে, সেই ইমিউন সেলগুলো ওকে মেরে ফেলতে পারবে। এটা একটা আশাব্যঞ্জক ব্যাপার। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে যে ভ্যাকসিনের নাম আমি বললাম না, কিন্তু সেইটাও এখনো ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, এবং আমরা প্রথম 4-5 মাস আগে আমরা খুব আশাবাদী ছিলাম সেই ভ্যাকসিনটা সম্বন্ধে। চ্যাডক্স ভ্যাকসিন, যেটা হচ্ছে শিম্পাঞ্জি অ্যাডিনোভাইরাস ভ্যাকসিন, যেটাকে আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং আমাদের এখানকার সেরাম ইনস্টিটিউট একসঙ্গে পার্টনারশিপে তৈরি করার কথা বলছিল। তা সেই ভ্যাকসিনটা যিনি নিয়ে এসেছিলেন, তিনি এই ব্যাপারটাকে খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছিলেন। আমাদের ইন্ডিয়াতে একটি লেকচার উনি দিয়েছিলেন, এবং এইটা বলেছিলেন যে এক্ষেত্রে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্পেসিফিক্যালি এই কোশ্চেনটাই, যে এখানে তো ভাইরাস তো মিউটেশন করবে, তো তখন কি হবে। তখন উনি এটাই বলেছিলেন যে আমাদের শুধু ওনার ভ্যাকসিন নয়, ওনার যে চ্যাডক্স ভ্যাকসিনের কথা তা নয়, অন্য অন্য ভ্যাকসিন গুলোর কথাও বলেছিলেন যে এবারে টার্গেটটাই ওরা অন্য জিনিসকে করছে, ওরা ওই প্রোটিনটাকে করছে, যাতে ওই প্রোটিনটাকে রেকগনাইজ করতে পারে আমাদের বডি, সেই জন্য আমাদের বডিটাকে ওরা ট্রেন করছে। এবং সেক্ষেত্রে কিন্তু মিউটেশন হলেও আমাদের ভ্যাকসিনের কাজ করার ক্ষমতা থাকা উচিত। তবে আবারও বলবো যে এটা সময়ই বলবে, কারণ আমরা খুব কম ইনফরমেশন এখন অব্দি জানি যে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট কি। ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট আমরা যদি সব হাতে পাই, এবং আমরা যদি ডিটেইলস অ্যানালিসিস করতে পারি, তাহলে ব্যাপারটা সম্বন্ধে আরো আমরা জানতে পারবো। প্রত্যেকটাতেই কিছুটা আমাদের আশার কথা অবশ্যই আছে, সেটা সংক্রমণের হার কমা হোক, ভ্যাকসিন আসা হোক। ঠিক তেমনি
আবার একটা নেতিবাচক দিক বা আশঙ্কার দিকও থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ভ্যাকসিনটা এখন মনিটরিং এর পর্যায়ে, ধাপে ধাপে আমাদের দেখে এগোতে হচ্ছে যে সেটা কতটা কার্যকারিতা থাকছে, কতটা পুরোপুরি নিরাপদ থাকছে। এবং আরেকটাও যেটা আপনিও বললেন, চিকিৎসকরা বারবার বলছেন যে দ্বিতীয় ঢেউ কিন্তু এলে মারাত্মক হতে পারে। ফলে পুরোপুরি আত্মসন্তুষ্টির যে জায়গা নেই, সেটা কিন্তু মানুষকে খুব ভালোভাবে বোঝার দরকার। মানে একদল মানুষ তো এখনই মাস্ক ছেড়ে দিয়ে আগেকার পুরনো নর্মালে ফিরে গেছেন এমনই দেখা যাচ্ছে। সেই জায়গাটা কোথাও আমি এখানে একটু আপনাকে একটু আটকাচ্ছি, কারণ এই আমার মনে হয় এটা আপনি খুব ইম্পর্টেন্ট একটি কথা বললেন, এবং এইটা সম্বন্ধে যে করেই হোক আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে। কারণ আমরা সবাই ভ্যাকসিন নিয়ে এত কথা বলছি, কিন্তু খুব সহজ একটা বস্তু যেটা হচ্ছে কিনা মাস্ক, এবং এই প্রপারলি ইউজ যদি মাস্ক করা যায়, মানে প্রপারলি ফিটেড মাস্ক, এবং যেটা আমাদের নাক এবং মুখকে কভার করে থাকবে, এরকম মাস্ক যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটি অনেক অনেক ভ্যাকসিনের থেকেও কার্যকরী। তার কারণ মানে এটা যে শুধু ভাইরাসকে আটকে দিচ্ছে তা নয়, এরকম অনেক স্টাডিও হয়েছে, এমনকি অ্যানিমেল স্টাডি করেও দেখিয়েছেন বিজ্ঞানীরা যে মাস্ক ব্যবহার করলে আমাদের শরীরে যে পরিমাণ ভাইরাস ঢোকার কথা সেই পরিমাণ ভাইরাস শরীরে ঢুকছে না। আমার শরীরকে ইনফেক্টেড করার জন্য আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যদি 1000খানা ভাইরাসের ঢোকার কথা ছিল, তাহলে সেখানে আমার শরীরে 10টা ভাইরাস ঢুকছে। তাই যদি 10টা ভাইরাস ঢোকে, তাহলে আমার শরীর ওই 10টা ভাইরাসের এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি করছে। তাহলে পরবর্তীকালে যখন আমি আবার ওই 1000টা ভাইরাসই আমার শরীরে ঢুকলো, তখন কিন্তু আমার এই আগে যে 10টা ভাইরাস ঢুকেছিল তার এগেনস্টে যে ইমিউনিটি তৈরি হয়েছিল, সেই ইমিউন সিস্টেম কিন্তু ওই 1000টা ভাইরাসকেও আটকাবার ক্ষমতা রাখছে। তাই এক্ষেত্রে সিডিসি মানে আমেরিকার যে ইনফেকশন কন্ট্রোল বোর্ড, তার একজন প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে আমি তো ভ্যাকসিনের থেকেও মাস্ককে বেশি গুরুত্ব দেব, এবং মাস্ক যদি পরানো যায় তাহলে কিন্তু এই এপিডেমিক বা প্যান্ডেমিককে আমরা খুব তাড়াতাড়ি রুখে দিতে পারবো। আমার মনে হয় যে এই মাস্কটাকে যদি গভর্নমেন্ট থেকে একদম ম্যান্ডেটারি করে দেওয়া হয়, যে বাইরে বেরোনো মানে হচ্ছে মাস্ক পরতেই হবে, না হলে ফাইন। কারণ শাস্তি না দিলে কিছু, আমাদের এটা স্বভাব, আমরা মানি না, আমাদের নিজেদের ভালোর জন্য আমাদেরকে শাস্তি পেতে হয় আর কি। এবং আমরা জানি যে স্কুলে মাস্টারমশাইরা শাস্তি দিতেন বলেই, বকতেন বলেই আমরা স্কুলে হয়তো পড়াশোনা করতাম। ঠিক সেইভাবেই আমাদের মাস্টারমশাইদেরকে খুব কঠোর হতে হবে, এই বিশেষ করে এই ব্যাপারটাতে। মাস্ক পরতেই হবে, মাস্ক পরতেই হবে এবং মাস্ক পরতেই হবে, এই ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে আপনাদের তরফ থেকেও, মিডিয়ার তরফ থেকেও এটা নিয়ে একটা ব্যাপক হারে চেষ্টা করছি। ঠিক এই অ্যাওয়ারনেসটাকে তৈরি করতেই হবে, না হলে খুব মুশকিল। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল ফার্মাকোলজির চিকিৎসক ও ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ডক্টর শাম্ব সম্রাট। আজ শুনলেন সাক্ষাৎকারটির তৃতীয় ও শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়। you